যুদ্ধের একটা পুরনো নিয়ম আছে। একটি দেশ যত বড় সেনাবাহিনী নিয়ে যুদ্ধ করুক, দীর্ঘ যুদ্ধ টিকিয়ে রাখতে শুধু সৈন্য নয়, মানুষ, গোলাবারুদ, প্রযুক্তি আর সময় লাগে। আর রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন ঠিক সেই জায়গাতেই এসে দাঁড়িয়েছে। 2022 সালে শুরু হওয়া পূর্ণমাত্রা যুদ্ধ আজ আর শুধু রাশিয়া বনাম ইউক্রেনের লড়াই নয়, এটি ধীরে ধীরে এমন এক সংঘাতে পরিণত হয়েছে যেখানে এক দেশের কারখানা অন্য দেশের যুদ্ধক্ষেত্রে আগুন জ্বালাচ্ছে। এক দেশের সেনা অন্য দেশের মাটিতে লড়ছে, আর হাজার হাজার কিলোমিটার দূরের মিত্ররা যুদ্ধের হিসাব বদলে দিচ্ছে। সবচেয়ে বড় পরিবর্তনটা এসেছে উত্তর কোরিয়াকে ঘিরে। কিম জং উনের দেশ প্রথমে রাশিয়াকে বিপুল পরিমাণে সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ দিয়েছে। এরপর উত্তর কোরিয়া সেনারাও রাশিয়ার হয়ে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেছে। 2024 সালে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে উত্তর কোরীয় সেনা মোতায়েনের খবর সামনে আসে। পরবর্তীতে মস্কো ও পিয়ংইয়ং দুই পক্ষে তাদের সামরিক সহযোগিতা প্রকাশ্যে স্বীকার করে। কিন্তু এখন প্রশ্ন আরো বড়, যদি উত্তর কোরিয়া আরো কয়েক হাজার নয়, কয়েক 10,000 সেনা পাঠায়, যদি শুধু গোলাবারুদ নয়, আরো ক্ষেপণাস্ত্র, সামরিক ব্যবস্থা এবং প্রশিক্ষিত জনবল রাশিয়ার হাতে চলে আসে, তাহলে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে কি বদলে যাবে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমেরিকা তখন কি করবে? কারণ ইউক্রেনের জন্য এই যুদ্ধে শুধু রাশিয়ার সঙ্গে যুদ্ধ নয়, এর পেছনে রয়েছে পশ্চিমী অস্ত্র, গোয়েন্দা সহায়তা, অর্থ এবং রাজনৈতিক সমর্থন। আর রাশিয়ার পাশে এখন দাঁড়িয়ে আছে উত্তর কোরিয়া, অর্থাৎ দাবার বোর্ডে গুটি বাড়ছে, আর এই নতুন গুটির নাম কিম জং উন। রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্ক একসময় ছিল কূটনৈতিক বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু ইউক্রেন যুদ্ধ সেই সম্পর্ককে সামরিক জোটের দিকে ঠেলে দিয়েছে। 2024 সালের জুনে ভ্লাদিমির পুতিন ও কিম জং উন একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি করেন। সেই চুক্তিতে কোনো পক্ষ বাইরের আক্রমণ শিকার হলে পারস্পরিক সহায়তার প্রতিশ্রুতি রাখা হয়। এরপর উত্তর কোরিয়ার সেনারা রাশিয়ার কুরস্ক অঞ্চলে যুদ্ধ করে। প্রথম দফায় আনুমানিক 14 থেকে 15,000 উত্তর কোরিয়ার সেনা রাশিয়ায় পাঠানো হয়েছিল বলে বিভিন্ন গোয়েন্দা মূল্যায়নে উঠে আসে। 2026 সালের শুরুতে তাদের কিছু অংশ রাশিয়ার সীমান্ত অঞ্চলে সক্রিয় ছিল, কিন্তু এখন পরিস্থিতি আরো বড় হতে পারে। জেলেনস্কি সাম্প্রতিক দাবি অনুযায়ী রাশিয়া আরো প্রায় 30,000 উত্তর কোরীয় সেনা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। 9 আগস্ট পরবর্তী তিনি সম্ভাব্য সংখ্যা বাড়িয়ে 50,000 পর্যন্ত বলেছে। তবে এখানে একটা বিষয় পরিষ্কার রাখা জরুরি, এটি ইউক্রেনের প্রেসিডেন্ট গোয়েন্দা ভিত্তিক দাবি। 50,000 সেনা ইতিমধ্যে রাশিয়ায় পৌঁছে গেছে, এমন স্বাধীনভাবে নিশ্চিত তথ্য এখনো নেই। তবুও সংখ্যাটা সত্যি হোক বা কম হোক, মূল বিষয়টি অন্য জায়গায়। রাশিয়া এখন উত্তর কোরিয়াকে শুধু অস্ত্রের উৎস হিসেবে দেখছে না, দেখছে জনবল, যুদ্ধের অভিজ্ঞতা এবং দীর্ঘমেয়াদী সামরিক অংশীদার হিসেবে। আর উত্তর কোরিয়াও বিনিময়ে শুধু অনৈতিক সুবিধা পাচ্ছে না, ইউক্রেন যুদ্ধ তাদের সেনাবাহিনীকে বাস্তব আধুনিক যুদ্ধের অভিজ্ঞতা দিচ্ছে। ড্রোন, আর্টিলারি নজরদারি, ইলেকট্রনিক যুদ্ধ এবং আঞ্চলিক যুদ্ধক্ষেত্র সম্বন্ধিত অভিযান, এসবের বাস্তব অভিজ্ঞতা উত্তর কোরিয়ার সামনে সামরিক বাহিনীর জন্য বহু বছরের প্রশিক্ষণের সমান মূল্যবান হতে পারে। এ কারণেই আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার উদ্বেগ শুধু ইউক্রেন নিয়ে নয়, কারণ যুদ্ধ শেষ হওয়ার পরও এই অভিজ্ঞতা উত্তর কোরিয়ার সেনাবাহিনীর সঙ্গে থেকে যাবে, আর সেটাই আসল ভূরাজনৈতিক ঝুঁকি। এখানে প্রশ্ন হচ্ছে, 50,000 সেনা কি সত্যি যুদ্ধের ফল বদলে দিতে পারবে? উত্তরটা তো সহজে নয়, কারণ সেনার সংখ্যা বাড়লেই যুদ্ধ জেতা যায় না। প্রশিক্ষণ, নেতৃত্ব, যোগাযোগ, সরবরাহ, আকাশ প্রতিরক্ষা, গোয়েন্দা তথ্য এবং যুদ্ধক্ষেত্রের সমন্বয়ে সবকিছুই একসঙ্গে কাজ করতে হয়। কিন্তু রাশিয়ার জন্য উত্তর কোরিয়ার সহায়তার সবচেয়ে বড় মূল্য হতে পারে অন্য জায়গায়। জনবলের চাপ কমানো, রাশিয়া যদি উত্তর কোরিয়া থেকে অতিরিক্ত সেনা পায়, তাহলে নিজেদের কিছু ইউনিটকে অন্য ফ্রন্টে সরিয়ে নেওয়া সম্ভব হতে পারে। অর্থাৎ উত্তর কোরীয় সেনারা সরাসরি ইউক্রেনে প্রতিরক্ষা ভেঙে ফেলুক বা না ফেলুক, তারা রাশিয়ার উপর থাকা মানব সম্পদজনিত চাপ কমাতে পারে। আর অস্ত্রের ক্ষেত্রে পরিস্থিতি আরও গুরুত্বপূর্ণ। দক্ষিণ কোরিয়া সামরিক গোয়েন্দা মূল্যায়ন অনুযায়ী 2026 সালের মার্চ পর্যন্ত উত্তর কোরিয়া রাশিয়ার প্রায় 33,000 কন্টেইনার সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ পাঠিয়েছে।
এই সরবরাহের পরিমাণ 15 মিলিয়নের বেশি 152 মিলিমিটার আর্টিলারি শেলের সমতুল্য হতে পারে তাদের মূল্যায়ন বলা হয়েছে। পাশাপাশি শত শত আর্টিলারি ও রকেট সিস্টেম পাঠানোর কথাও উঠে এসেছে। ইউক্রেনীয় গোয়েন্দাদের আরেকটি মূল্যায়ন বলছে উত্তর কোরিয়া রাশিয়ার আর্টিলারি গোলাবারুদের প্রয়োজনের প্রায় 25 থেকে 40% পর্যন্ত সরবরাহ করেছে। এই সংখ্যাগুলো দুই পক্ষের গোয়েন্দা সূত্রের দাবি। তাই এগুলোকে শতভাগ নির্ভুল হিসাবে হিসেব না দেখে সামরিক প্রতারণার প্রবণতার সুযোগ হিসেবে দেখছে যুক্তিযুক্তরা। উত্তর কোরিয়া সেই যুদ্ধে অর্থনৈতিক একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। আর এখানেই ইউক্রেনের সমস্যা, কারণ যুদ্ধ যত দীর্ঘ হবে গোলাবারুদ ও জনবলের প্রশ্ন তত গুরুত্বপূর্ণ হবে। বর্তমানে ইউক্রেন নিজেও প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে। সাম্প্রতিক রুশ হামলায় ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ বেড়েছে। 8 আগস্ট এক হামলায় ইউক্রেনীয় বিমান বাহিনী 151টি ড্রোনের মধ্যে 135টি ভূপাতিত করার দাবি করলেও বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানো সম্ভব হয়নি। ইউক্রেনীয় কর্মকর্তারা বিশেষ করে বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের ঘাটতির কথা তুলে ধরেছে। অর্থাৎ রাশিয়ার জন্য উত্তর কোরিয়ার সহায়তা যত বাড়বে, ইউক্রেনকে তত বেশি নিজের প্রতিরক্ষা সম্পদ ছাড়িয়ে ব্যবহার করতে হতে পারে। আর যুদ্ধের ময়দানে কখনো কখনো একটি দেশের শক্তি নয়, প্রতিপক্ষের সম্পদের ক্ষয়ই ফলাফল নির্ধারণ করে। এখানে গল্পটা ইউক্রেন থেকে ওয়াশিংটনে চলে যায়, কারণ রাশিয়া যদি উত্তর কোরিয়ার কাছ থেকে আরো বড় মাত্রার সেনা ও সামরিক সহায়তা পায়, আমেরিকার সামনে কয়েকটি কঠিন সিদ্ধান্ত তৈরি হবে। প্রথম সিদ্ধান্ত, ইউক্রেনকে আরো বেশি সহায়তা দেওয়া হবে কিনা। দ্বিতীয় সিদ্ধান্ত, রাশিয়া ও উত্তর কোরিয়ার সামরিক সহযোগিতার বিরুদ্ধে আরো কঠোর অর্থনৈতিক ও কূটনৈতিক ব্যবস্থা নেওয়া হবে কিনা। আর তৃতীয় সিদ্ধান্ত, এই সহযোগিতা যদি উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতার দ্রুত উন্নত করে, তাহলে কোরীয় উপদ্বীপের নিরাপত্তা কিভাবে সামলানো হবে, কারণ এখানেই বিষয়টি বিপজ্জনকভাবে জড়িত হয়ে যায়। ইউক্রেনের যুদ্ধ থেকে উত্তর কোরিয়া বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করছে। অন্যদিকে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতার মাধ্যমে পিয়ংইয়ং অর্থনৈতিক সহায়তা এবং সম্ভাব্য সামরিক প্রযুক্তি ও সুবিধা পাওয়ার সুযোগ তৈরি করেছে। এই কারণে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার বিষয়টিকে শুধু ইউক্রেন সমস্যা হিসেবে দেখছে না। 10 আগস্ট 2026-এ আমেরিকা ও দক্ষিণ কোরিয়া নতুন করে যৌথ সামরিক মহড়ার প্রস্তুতি নিচ্ছে। মার্কিন সামরিক কর্মকর্তারা বলেছে, ইউক্রেন যুদ্ধের উত্তর কোরীয় সেনাদের অর্জিত যুদ্ধ অভিজ্ঞতা ও তাদের ভবিষ্যৎ সক্ষমতা ওপর প্রভাব ফেলতে পারে। অর্থাৎ এক যুদ্ধের অভিজ্ঞতা আরেক যুদ্ধের সম্ভাব্য ভবিষ্যৎ তৈরি করছে। আর এখানেই পুতিনের সঙ্গে কিমের সম্পর্কের আসল গুরুত্ব। এটি শুধু রাশিয়াকে কয়েক মিলিয়ন গোলাবারুদ দেওয়ার গল্প নয়, এটি একটি নতুন সামরিক নেটওয়ার্ক তৈরি হওয়ার গল্প। অন্যদিকে রাশিয়া, অন্যদিকে উত্তর কোরিয়া, আর তাদের বিপরীতে ইউক্রেন। আমেরিকা, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপের সমর্থন। দাবার বোর্ড এখন আর দুই পক্ষের নয়। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্ভাবনার দিকে। ধরা যাক জেলেনস্কির বলা 50,000 সেনার একটি বড় অংশ সত্যি রাশিয়ার পৌঁছলো, তাহলে কি ইউক্রেন ভেঙে পড়বে? অবশ্যই এমন সিদ্ধান্তে সরাসরি যাওয়া যাবে না, কারণ যুদ্ধের ফল শুধু সেনার সংখ্যা দিয়ে নির্ধারণ হয় না। কিন্তু 3টি বড় পরিবর্তন ঘটতে পারে। প্রথমত, রাশিয়া অতিরিক্ত জনবল পাবে। দ্বিতীয়ত, রাশিয়া নিজস্ব সেনাদের কিছু অংশ অন্য এলাকায় ব্যবহারের সুযোগ বাড়বে। তৃতীয়ত, উত্তর কোরিয়ার সামরিক বাহিনী আরও বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করবে। আর যদি এর সঙ্গে ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের সরবরাহ বাড়তে থাকে, তাহলে ইউক্রেনের ওপর চাপ আরও বাড়তে পারে। তবে এর বিপরীত দিকেও আছে, বড় সংখ্যায় বিদেশি সেনা রাশিয়ার পক্ষে সরাসরি যুদ্ধে নামলে যুদ্ধের আন্তর্জাতিক চরিত্র আরও স্পষ্ট হবে। ইউক্রেন তখন আরও শক্তভাবে পশ্চিমা দেশগুলোর কাছে সামরিক সহায়তা চাইতে পারবে। দক্ষিণ কোরিয়ার কাছ থেকে ইউক্রেন ইতিমধ্যে বিমান প্রতিরক্ষা সহায়তার আহ্বান জানিয়েছে। অর্থাৎ কিম যত বেশি পুতিনের পাশে দাঁড়াবেন, তত বেশি সম্ভাবনা তৈরি হবে যে সিউলও ইউক্রেনের দিকে আরো সক্রিয়ভাবে তাকাবে। আর সেটা হলে যুদ্ধের দাবার বোর্ডে আরেকটি নতুন শক্তি যুক্ত হবে।
পুতিনের জন্য উত্তর কোরিয়ার সহায়তার সবচেয়ে বড় সুবিধা হলো সময়, যুদ্ধ দীর্ঘায়িত করার ক্ষমতা, কারণ রাশিয়ার অর্থনীতি ও সামরিক শিল্প যুদ্ধকালীন অবস্থায় অনেক বড় আকারে কাজ করছে। কিন্তু দীর্ঘ যুদ্ধের জন্য সবসময় অতিরিক্ত জনবল ও গোলাবারুদ দরকার। উত্তর কোরিয়া সেই চাপের একটি অংশ সামলাতে পারলে মস্কোর হাতে আরও সময় থাকবে। আর যুদ্ধের ক্ষেত্রে সমস্ত সময় কখনো কখনো অস্ত্রের মতোই গুরুত্বপূর্ণ, কিন্তু এর বিনিময়ে পুতিনকে একটি মূল্যও দিতে হচ্ছে। রাশিয়া যত বেশি উত্তর কোরিয়ার উপর নির্ভর করবে, তত বেশি পিয়ংইয়ং এর সঙ্গে সামরিক ও রাজনৈতিক সম্পর্ক গভীর হবে। আর উত্তর কোরিয়াকে শক্তিশালী করার অর্থ শুধু ইউক্রেন যুদ্ধকে শক্তিশালী করা নয়, এর অর্থ কোরীয় উপদ্বীপের ভবিষ্যৎ নিরাপত্তা সমীকরণ বদলে যাওয়া। আমেরিকা তখন একই সঙ্গে দুটি অঞ্চলের দিকে তাকাতে বাধ্য হবে, ইউরোপের যুদ্ধ আর পূর্ব এশিয়ার পারমাণবিক উত্তেজনা। এটি হয়তো পুতিন কিম জোটের সবচেয়ে বড় কৌশল, প্রভাব একটি যুদ্ধ নিয়ে আরেক অঞ্চলের হিসাব বদলে দেওয়া। তাহলে কি উত্তর কোরিয়ার সেনা ও অস্ত্র রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে জয় এনে দেবে? এখনই এমন কথা বলা কোনো ভিত্তি নেই, কিন্তু একটি বিষয় স্পষ্ট, রাশিয়া ইউক্রেন যুদ্ধে এখন আগের মতো শুধু দুই দেশের যুদ্ধ নেই, এটা ধীরে ধীরে একটি বৃহত্তম ভূ রাজনৈতিক প্রতিযোগিতায় পরিণত হচ্ছে। রাশিয়ার পাশে উত্তর কোরিয়া আর গভীরভাবে দাঁড়াচ্ছে ইউক্রেনের পাশে আমেরিকা ও ইউরোপের সমর্থন রয়েছে। দক্ষিণ কোরিয়া ও এখন বুঝতে পারছে ইউক্রেনের যুদ্ধ থেকে উত্তর কোরিয়া যে সামরিক অভিজ্ঞতা অর্জন করছে, তার প্রভাব ভবিষ্যতে সিউলের দরজায় পৌঁছতে পারে। আর আমেরিকার জন্য সবচেয়ে বড় প্রশ্ন হলো, ওয়াশিংটন কি ইউক্রেনকে এমন পর্যায়ে সহায়তা দেবে যাতে রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্মিলিত চাপ সামলাতে যায়, নাকি যুদ্ধ থামানোর জন্য কূটনৈতিক ওপর আরো বেশি জোর দেবে? কারণ যতদিন যুদ্ধ চলবে ততদিন বেশ এই সংঘাতের সঙ্গে যুদ্ধ হবে, আর যত বেশি দেশ যুক্ত হবে তত কঠিন হবে যুদ্ধ থামানো। 2022 সালে যে যুদ্ধ শুরু হয়েছিল রাশিয়া ইউক্রেন নিয়ে, 2026 সালে সেটি এসে দাঁড়িয়েছে অনেক বড় দাবার বোর্ডে। পুতিনের হাতে রাশিয়া, কিম জং উনের হাতে উত্তর কোরিয়া, জেলেনস্কির হাতে ইউক্রেন, আর ওয়াশিংটনের হাতে এমন এক সিদ্ধান্ত যার প্রভাব শুধু ইউক্রেন নয়, ইউরোপ থেকে কোরীয় উপদ্বীপ পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। যুদ্ধের শেষ চাল কে দেবে সেটা কেউ এখনো জানে না, কিন্তু একটি বিষয় নিশ্চিত, কিম জং উন যখন পুতিনের পাশে আরো শক্তভাবে দাঁড়াচ্ছেন, তখন ইউক্রেন যুদ্ধ আর শুধু ইউরোপের যুদ্ধ থাকছে না, এটি ধীরে ধীরে এমন এক বিশ্বের দাবায় পরিণত হচ্ছে যেখানে এক গুটির চালের প্রক্রিয়া পৌঁছে যেতে পারে বিশ্বের অন্য প্রান্তে। আর সেই খেলার সবচেয়ে বড় প্রশ্ন এখন, পুতিনের পাশে কিমের পরের চাল কি, আর তার জবাবে আমেরিকার চালটাই বা কি হবে?